ওয়েলকাম টু ওয়েসিস স্টাডি সেন্টার। গতকালকে যেমন তোমরা পরীক্ষা দিয়েছিলে এবং পুরো ভিডিওটা দেখার পর সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। আজকে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন সালফাইড পড়ে নিয়ে দশম শ্রেণীর এই চ্যাপ্টারটিকে একদম পুরোপুরি কমপ্লিট করব। তাই চলো আজকে আমরা শুরু করছি জিএনএম এর 2022 এক্সাম প্রিপারেশন ক্লাস ফিজিক্যাল সায়েন্স। তার আগে আমি তোমাদেরকে অবশ্যই গতকালকে যে অ্যামোনিয়ার ভিডিওটা ছিল, ভিডিও ডেসক্রিপশন বক্সে যে এক্সাম লিঙ্ক ছিল, সেখানে তোমরা যারা এক্সাম দিয়েছিলে 20টি প্রশ্ন ছিল। 20টি প্রশ্নের মধ্যে যারা 20 নাম্বারই পেয়েছো, 20 আউট অফ 20 যারা পেয়েছো তাদের নামগুলো আমি এখন একটু বলে দেবো তোমাদেরকে। দেখো, যারা 20 আউট অফ 20 পেয়েছো তারা কারা: মুক্তা মণ্ডল, মল্লিকা মাঝি, মাক্তার পুরকায়েত, মল্লিকা সাহা, সৌমি চক্রবর্তী, মল্লিকা সাহা, সুদীপা মণ্ডল, শ্যামলী মদক এবং শ্রাবন্তী। তোমরা 20 আউট অফ 20 পেয়েছো। আজকে আমরা পড়বো আজকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন সালফাইড পড়বো এবং আজকে আমরা এই ভিডিওতে 30টি প্রশ্ন নিয়ে ডিসকাস করব। 30টি প্রশ্নের একটি পরীক্ষা তোমরা দেবে, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে নিয়ে তোমরা পরীক্ষাটি দিতে পারবে। এবং যারা 30 আউট অফ 30 পাবে, তাদের নাম আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে, তবে চলো আজকের আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হলো, পরীক্ষাগারে H2S গ্যাসের প্রস্তুতিতে ব্যবহৃত হয়। পরীক্ষাগারে H2S গ্যাস, দেখো গতকালের ভিডিও বলো বা আমার আগের যে কোনো প্রিভিয়াস ভিডিও বলো, যদি আমরা 30টি প্রশ্ন যদি নেই বা 20টি যদি প্রশ্ন নেই, অন্তত কম করে হলেও তা অ্যানালাইসিস করতে গিয়ে আমরা 50টি প্রশ্নের উত্তর কম করে হলেও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, তাই তো। তো অ্যানালাইসিস করতে অনেকটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, আমাদের মনে থাকে ভালোভাবে। ঠিক একই রকমভাবে ফিজিক্যাল সায়েন্সের এটা একটা কঠিন একটা চ্যাপ্টার। সেই কঠিন চ্যাপ্টারকে আমরা আরও বেশি গুরুত্ব দিয়ে পড়বো আমরা। তো পরীক্ষাগারে H2S গ্যাসের প্রস্তুতিতে ব্যবহৃত হয় কোন দুটি? সবার আগে আমি বলে দিচ্ছি তোমাদেরকে উত্তর, তারপর আমি রাসায়নিক বিক্রিয়াটি করে দেখাচ্ছি। তো পরীক্ষাগারে H2S প্রস্তুত করতে, হাইড্রোজেন সালফাইড গ্যাসে প্রস্তুত করতে যে দুটি বিক্রিয়ক পদার্থ প্রয়োজন হবে তা হলো FeS এবং H2SO4 অর্থাৎ ফেরাস সালফাইড। এই FeS এর নাম কি? ফেরাস সালফাইড, এবং এটি হলো সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড। এই দুটো পরস্পর বিক্রিয়া করবে। চলো বিক্রিয়া আমরা করাই। FeS এর সাথে H2SO4 এর যদি বিক্রিয়া করি আমরা, তো এই H2 হাইড্রোজেন সালফারের সাথে এবং Fe হবে SO4 এর সাথে বিক্রিয়া করবে এবং কি উৎপন্ন করবে FeSO4 প্লাস উৎপন্ন করবে এই H2S এর সাথে বিক্রিয়া করে H2S উৎপন্ন করবে। খুব সহজ একটা বিক্রিয়া H2S এর প্রস্তুতির ক্ষেত্রে। তো আমরা এখানে দেখলাম যে আমাদের কি উৎপন্ন হচ্ছে, ফেরাস সালফেট উৎপন্ন হচ্ছে এবং উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। আমাদের নেক্সট কোশ্চেন, পরীক্ষাগারে প্রস্তুত H2S সংগ্রহ করা হয় কিভাবে? দেখো, H2S গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস বায়ু অপেক্ষা সামান্য ভারী। হাইড্রোজেন সালফাইড গ্যাস বায়ু অপেক্ষা সামান্য ভারী হওয়ার জন্য এটি বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। যেহেতু কি বায়ু থেকে সামান্য ভারী, তাই তোমরা পরীক্ষাগারে যখন নল এসে যখন একটি পাত্রে যখন রাখা হবে, তখন এই পাত্র দিয়ে যখন হাইড্রোজেন সালফাইড গ্যাস এখানে জমা হতে থাকবে, যেহেতু উপরে উঠে যাবে না, কারণ কেন উঠে যাবে না? বায়ু অপেক্ষা অবশ্যই ভারী। এবার বায়ু তার বেরিয়ে যাবে এখান থেকে, তার জন্য একে আমরা কি বলি? আমরা বলি বায়ুর ঊর্ধ্ব অপসারণ। তার জন্য আমরা কি বলি? বায়ুর ঊর্ধ্ব অপসারণ। বায়ু উপর থেকে বেরিয়ে যাবে। বায়ুর ঊর্ধ্ব অপসারণ পদ্ধতিতে আমরা H2S আমরা কালেক্ট করি, সংগ্রহ করি পরীক্ষাগারে। এবং এইভাবে H2S সংগ্রহ করার ফলে আমাদের H2S এর মধ্যে বেশ কতগুলো অশুদ্ধি থাকে। কি কি অশুদ্ধি থাকে? 3টি অশুদ্ধির কথা আমরা এখানে বলবো। সবার প্রথম যেটি থাকবে, জলীয় বাষ্প থাকবে। 2 কি থাকবে? অ্যাসিড বাষ্প থাকবে। কোন অ্যাসিডের বাষ্প মিশ্রিত থাকবে? H2SO4 এর বাষ্প মিশ্রিত থাকবে। নাম্বার 3, হাইড্রোজেন গ্যাস তার সাথে থাকবে। ঠিক আছে, তো H2S প্রস্তুত করতে আমরা বিক্রিয়ক কি নিয়েছি? H2S প্রস্তুত করতে কোন কোন যৌগগুলো বিক্রিয়া করে H2S গ্যাস আমরা পরীক্ষাগারে প্রস্তুত করেছি? ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড। বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা H2S কে সংগ্রহ করা হয় এবং পরীক্ষাগারে এইভাবে H2S গ্যাস প্রস্তুতিকালে
তিনটি অশুদ্ধি থেকে যায়, সেগুলো হলো জলীয় বাষ্প, অ্যাসিড বাষ্প এবং হাইড্রোজেন গ্যাস। আমাদের নেক্সট কোশ্চেন, H2S গ্যাস শুষ্ক করতে কি ব্যবহার করা হয়? অলরেডি আমরা জানলাম, কিন্তু অলরেডি আমরা এখানে জানলাম যে H2S গ্যাসের মধ্যে এই তিনটি অশুদ্ধি থাকে, এগুলো মিশ্রিত থাকে। বিশুদ্ধ আমরা H2S পেতে গেলে এগুলোকে সরাতে হবে। তো এগুলো থেকে মুক্ত করতে হবে। এগুলো থেকে মুক্ত করার জন্য বিভিন্ন কিছু আমাকে যুক্ত করতে হবে। আমাদের সেগুলো জানতে হবে যে জলীয় বাষ্পকে তাড়ানোর জন্য আমার এর সাথে কি যুক্ত করতে হবে, কি টেকনিক অবলম্বন করতে হবে, H2SO4 কে সরাতে গেলে কি টেকনিক অবলম্বন করতে হবে, এবং হাইড্রোজেনকে সরাতে গেলে আমাকে কি টেকনিক অবলম্বন করতে হবে। চলো আমরা একটা একটা করে সমস্ত কিছুই দেখব। H2S গ্যাসকে শুষ্ক করতে ব্যবহার করা হয়। H2S গ্যাসকে হাইড্রোজেন সালফাইড শুষ্ক করতে, গ্যাস শুষ্ক করতে কি ব্যবহার করা হয়? আমরা গতকালকে যে ক্লাসে আমরা পড়েছিলাম অ্যামোনিয়া গ্যাস পড়েছিলাম। অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে আমরা কি করেছিলাম? ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করেছিলাম, অর্থাৎ পোড়া চুন ব্যবহার করেছিলাম। ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ পোড়া চুন ব্যবহার করেছিলাম। এবং আজকে এই H2S গ্যাস শুষ্ক করতে মানে কি? আমরা জানি H2S গ্যাসের মধ্যে বেশ কতগুলো অশুদ্ধি থাকে। এবার শুষ্ক করতে যখন বলবে তখন অবশ্যই তোমাকে বুঝতে হবে যে এর মধ্যে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পকে তাড়ানোর জন্য, জলীয় বাষ্প থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাসকে মুক্ত করার জন্য তুমি কি প্রয়োগ করবে। তো এখানে দেখো অপশনস অনেকগুলো আছে। পোড়া চুন আছে, গাঢ় সালফুরিক অ্যাসিড আছে, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড আছে এবং P2O5 আছে। P2O5 মানে ফসফরাস পেন্টক্সাইড। তো আমাদের H2S গ্যাসকে শুষ্ক করতে আমরা ব্যবহার করব এই ফসফরাস পেন্টক্সাইড P2O5। এই ফসফরাস পেন্টক্সাইড আমরা ব্যবহার করে থাকবো। দেখো আমরা H2S সংক্রান্ত বেশ কিছু কিন্তু আমরা জেনে গেলাম, তাই না? ফসফরাস পেন্টক্সাইড। তারপর চলো সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে। সিলভার নাইট্রেট, সবার আগে সংকেতটা একটু দেখে নাও। সিলভার নাইট্রেট মানে Ag সিলভার নাইট্রেট NO3 সিলভার নাইট্রেট না সরি এখানে ঠিক আছে। তো সিলভার নাইট্রেট AgNO3 হবে সিলভার নাইট্রেট। তো সিলভার নাইট্রেটের সাথে কি বিক্রিয়া করবে? বিক্রিয়া করবে H2S বিক্রিয়া করবে। সিলভার নাইট্রেটের সাথে H2S বিক্রিয়া করে কি করবে? কোন বর্ণের অধক্ষেপ উৎপন্ন করবে? সবার প্রথমে একটু খুব ভালোভাবে মনোযোগ দাও, প্লিজ অ্যাটেনশন, মনোযোগ দাও যে সিলভার নাইট্রেটের সিলভার হাইড্রোজেন সালফারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে তোমার সিলভার সালফাইড। Pb অর্থাৎ কি? লেড নাইট্রেট। আমরা যদি বলি লেড নাইট্রেট PbNO3 হবে পিবির ক্ষেত্রে, PbNO3। এটি যদি H2S এর সাথে বিক্রিয়া করে তখন এখানকার লেড সালফারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ঠিক আগের মতো সিলভার সালফাইড হয়েছিল, এটা কি হবে? লেড সালফাইড উৎপন্ন করবে। ঠিক আবার একই রকম কপার সালফেটের ক্ষেত্রে বিক্রিয়া করেও কি উৎপন্ন করবে? CuS উৎপন্ন করবে। AgS PbS CuS উৎপন্ন করবে, কপার সালফাইড উৎপন্ন করবে। তো এই সবগুলির বর্ণই হয় ব্ল্যাক, কালো। এই সবগুলি জলীয় দ্রবণের বর্ণই হয় কালো। তাই হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে তোমাকে সিলভার নাইট্রেটের সাথেই বলুক, তোমাকে লেড নাইট্রেটের ক্ষেত্রেই বলুক, বা বলুক কপার সালফেটের ক্ষেত্রে বিক্রিয়ায়, জলীয় দ্রবণ কি হবে? কালো বর্ণের হবে। ঠিক আছে, কালো বর্ণের জলীয় দ্রবণ হবে। নেক্সট কোশ্চেন্স, পর্যাপ্ত অক্সিজেনে H2S এর দহনে কি উৎপন্ন হবে? এই জায়গাটা একটু মনোযোগ দেবে। হাইড্রোজেন সালফাইড গ্যাস পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন, বেশি পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সালফার ডাইঅক্সাইড, এবং কম পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে শুধু সালফার। ঠিক আছে, তো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সাথে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সালফার ডাইঅক্সাইড। এবং কম পরিমাণের সাথে বিক্রিয়া করে কি করে? সালফার অধক্ষিপ্ত করে। তো আমাদের পরপর এখানে দুটি প্রশ্ন আছে। কোশ্চেন নাম্বার 5 দেখো, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন H2S এর দহনে কি উৎপন্ন করবে? অপর্যাপ্ত অক্সিজেন H2S এর উৎপন্ন কি করবে? ঠিক আছে, তো আমাদের আমরা চলো একটু বিক্রিয়াটি একটু দেখে নিই ভালোভাবে। বিক্রিয়াটি দেখে নিয়ে সেটিকে আমরা ভালোভাবে বুঝবো যে বিক্রিয়াটি কি হয়।
তো দেখো এখানে 2H2S এর সাথে যদি পর্যাপ্ত পরিমাণ আমরা অক্সিজেন নেই, অর্থাৎ 3O2 নেই, তিন অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে সালফার ডাইঅক্সাইড এবং উৎপন্ন করবে জল। সালফার ডাইঅক্সাইড দুটো ছিল সমতা বিধানের জন্য, এখানে আমরা চলো 2 দেই, 2 অণু সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে। ঠিক আছে, কি হলো? পর্যাপ্ত পরিমাণ। আর অপর্যাপ্ত পরিমাণের ক্ষেত্রে কি হবে? H2S, 2 অণু H2S 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? উৎপন্ন করবে জল উৎপন্ন করবে এবং সালফারকে অধক্ষিপ্ত করবে, এবং 2 অণু সালফারকে অধক্ষিপ্ত করবে। তো আমরা এখানে পেয়ে গেলাম, খুব সুন্দরভাবে আমরা বুঝে গেলাম যে হাইড্রোজেন সালফাইড গ্যাস বেশি পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়, এবং কম পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? সালফার উৎপন্ন হবে। তো আমাদের কোশ্চেন নাম্বার 5, তার সঠিক উত্তর কি হবে? অপশন এ, সালফার ডাইঅক্সাইড। অপর্যাপ্ত অক্সিজেনের সাথে H2S বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? অপশন বি, সালফার উৎপন্ন করবে। নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়? কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস। অপশন নাম্বার বি, হাইড্রোজেন সালফাইড গ্যাস কিপ যন্ত্রের মাধ্যমে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, নাইট্রোলিম হলো, নাইট্রোলিম আমরা জানি যে নাইট্রোলিম কিসে ব্যবহার করা হয়? নাইট্রোলিম ব্যবহার করা হয় জমিতে সার হিসেবে ব্যবহার করা হয় নাইট্রোলিম। তো নাইট্রোলিম বলতে এখানে কোনটি? ক্যালসিয়াম সায়ানামাইড, ক্যালসিয়াম কার্বাইড আর নাইট্রোজেনের মিশ্রণ। ক্যালসিয়াম কার্বাইডকে আমরা নাইট্রোলিম বলি, নাকি ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের মিশ্রণকে আমরা নাইট্রোলিম বলি? তো আমাদের এখান থেকে সঠিক উত্তরটি কি হবে? আমাদের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, ক্যালসিয়াম সায়ানামাইড। ক্যালসিয়াম সায়ানামাইডের সাথে কার্বনের বিক্রিয়ায় কার্বন বা ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে আমরা বলি নাইট্রোলিম বলি। তো এটা আমরা কিভাবে পাই? আমরা বিক্রিয়ার সমীকরণটা যদি একটু দেখি, ক্যালসিয়াম কার্বাইড CaC2, ক্যালসিয়াম কার্বাইড, এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া করতে হবে। ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া করতে হবে, এবং খুব ভালোভাবে মনে রাখতে হবে এতে প্রচুর টেম্পারেচার প্রয়োজন হয়, প্রচুর টেম্পারেচার প্রয়োজন। কত টেম্পারেচার? 1100 ডিগ্রি সেন্টিগ্রেডের প্রয়োজন হয়। 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেন পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্যালসিয়াম সায়ানামাইড। ক্যালসিয়াম সায়ানামাইডের সংকেত কি? CaCN, ক্যালসিয়াম সায়ানামাইড। ক্যালসিয়াম সায়ানামাইড উৎপন্ন করবে, এবং তার সাথে সাথে উৎপন্ন করবে কার্বন। তো এই যে আমরা ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের একটা মিশ্রণ পেলাম, এই মিশ্রণকে আমরা কি বলবো? নাইট্রোলিম বলবো। ঠিক আছে, নাইট্রোলিম বলবো। তো এখান থেকে নাইট্রোলিম আমরা পাই কোন কোন বিক্রিয়ার ফলে? কোন কোন যৌগের বিক্রিয়ার ফলে? ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেন। নাইট্রোলিম প্রস্তুত করতে আমাদের টেম্পারেচার কত প্রয়োজন হয়? 1100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার প্রয়োজন হয়। নাইট্রোলিম কাকে বলে? ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে আমরা নাইট্রোলিম বলি। এই নাইট্রোলিম কি কাজে ব্যবহার করা হয়? নাইট্রোলিম ব্যবহার করা হয় জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করতে কোন কোন বিকারক ব্যবহার করা হয়? এবার আমরা নাইট্রোজেন আমরা FES প্রস্তুত করেছিলাম, একদম আমাদের ভেরি ফার্স্ট কোশ্চেন আমরা করেছিলাম FES, ফেরাস সালফাইড এবং H2S উপরের বিক্রিয়ায় আমরা করেছিলাম H2S গ্যাস প্রস্তুত করেছিলাম, হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করেছিলাম। এখন আমরা দেখব নাইট্রোজেন আমরা কিভাবে প্রস্তুত করব। দেখো নাইট্রোজেন প্রস্তুত করার জন্য এখানে অপশনসগুলো তোমরা দেখতে পাচ্ছ, অলরেডি তোমরা বুঝে গিয়েছো যেটি সঠিক উত্তর, সেটি হলো অপশন ডি, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইড। NaNO2 কি? সোডিয়াম নাইট্রাইড। NH4Cl কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইড কিভাবে বিক্রিয়া করবে? চলো আমরা বিক্রিয়াটি একটু দেখে নিই। NH4Cl প্লাস NaNO2, ঠিক আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইড পরস্পরের সাথে বিক্রিয়া করবে, পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপন্ন কি করবে আমরা দেখব NH4, এখানকার NH4 কি করবে? এই NO2 সাথে বিক্রিয়া করবে, যুক্ত হবে NO2 উৎপন্ন করবে, NH4NO2 অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রাইড উৎপন্ন করবে।
তার সাথে সাথে উৎপন্ন করবে এখানকার সোডিয়াম আর এখানকার সিএল। এখানকার সোডিয়াম এবং সিএল পরস্পর সাথে বিক্রিয়া করে কি হবে NaCl, দ্যাট মিন সাধারণ লবণ। তো অ্যামোনিয়াম নাইট্রাইড এবং NaCl উৎপন্ন হলো। কিন্তু আমরা কি প্রস্তুত করছি? আমরা প্রস্তুত করছি তো নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন কোথায়? নাইট্রোজেন উৎপন্ন হলো না, তাই না? কি হবে? এখানে অ্যামোনিয়াম নাইট্রাইড সাথে সাথে বিশ্লিষ্ট হয়ে যাবে। এই অ্যামোনিয়াম নাইট্রাইড সাথে সাথে বিশ্লিষ্ট হয়ে যাবে। অ্যামোনিয়াম নাইট্রাইড সাথে সাথে বিশ্লিষ্ট হয়ে গিয়ে নাইট্রোজেন এবং 2 অণু জল প্রদান করবে। নাইট্রোজেন এবং 2 অণু জলে বিভক্ত হবে। ঠিক আছে? তো আমরা নাইট্রোজেন প্রস্তুত কিভাবে করলাম? নাইট্রোজেন প্রস্তুত করার জন্য বিক্রিয়ক পদার্থগুলো কি কি? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? অ্যামোনিয়াম নাইট্রাইড এবং সোডিয়াম ক্লোরাইড NaCl, দ্যাট মিনস সাধারণ লবণ উৎপন্ন করবে। তাই অ্যামোনিয়াম নাইট্রাইড, এই অ্যামোনিয়াম নাইট্রাইড সাথে সাথে বিশ্লিষ্ট হয়ে গিয়ে নাইট্রোজেন এবং জল উৎপন্ন করবে। নাইট্রোজেনকে আমরা পরীক্ষাগারে কিভাবে ব্যবহার করি, আমরা কিভাবে একে কালেক্ট করি, আমরা কিভাবে জলের নিম্ন অপসারণ দ্বারা একে আমরা কালেক্ট করি। ঠিক আছে? নাইট্রোজেন গ্যাস জলে দ্রবীভূত হয় না। নেক্সট কোশ্চেন, জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। দেখো প্রশ্নটা অলরেডি বলে দিয়েছি, উত্তরটা অলরেডি আমরা আগের কোশ্চেনসে আমরা ডিসকাস করে ফেলেছি। জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ কি করা হয়? জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় নাইট্রোজেন গ্যাসকে সংগ্রহ করা হয় জলের নিম্ন অপসারণ দ্বারা। আমাদের নেক্সট কোশ্চেনসে চলো, লেড নাইট্রেট। এই কোশ্চেনসের আনসার কিন্তু অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। হ্যাঁ, লেড নাইট্রেট, তো তোমরা অবশ্যই বলে দাও কি হবে? লেড নাইট্রেটের সংকেত কি? PbNO3(2). এটি হলো লেড নাইট্রেট। এই লেড নাইট্রেটের সাথে H2S যখন বিক্রিয়া করবে তখন এখানকার লেড এই S এর সাথে সালফারের সাথে যুক্ত হয়ে গিয়ে কি উৎপন্ন করবে? PbS উৎপন্ন করবে। এর নাম কি হবে? লেড সালফাইড। এর নাম কি হবে? লেড, এটা লেড এবং লেডের সালফাইড। এখানে সালফাইডের হচ্ছে যোজ্যতা কত? 2 হয়। তো এখানে কি হচ্ছে নাম? লেডের সালফাইড। তো এই যে লেডের সালফাইডের একটা দ্রবণ উৎপন্ন হবে, তার বর্ণ কি হবে? অলরেডি আমরা কিন্তু করেছি, তার বর্ণ কি হবে? কালো হবে। যদি কপার সালফেটও নিতাম, লেড নাইট্রেটও যদি নেই, এবং আরেকটি হচ্ছে সিলভার নাইট্রেট। লেড নাইট্রেট, সিলভার নাইট্রেট, কপার সালফেট আমরা নিয়ে যদি করি কি হবে? কালো বর্ণেই হবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, নাইট্রোজেন বন্ধনে প্রথম ধাপে, নাইট্রোজেন আবদ্ধকরণে প্রথম ধাপে আমাদের সবার শুরুতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং অক্সিজেন বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতে, হাইয়েস্ট খুব বেশি টেম্পারেচার এর প্রভাবে নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ এই NO উৎপন্ন করে। আমরা দেখো বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং বায়ুমণ্ডলের অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করবে, এতে প্রচুর টেম্পারেচার প্রয়োজন হয়, প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার প্রয়োজন হয়। তাতে অবশ্যই কি লাগে? বিদ্যুৎ স্ফুলিঙ্গ লাগবে। যখন বিদ্যুৎ চমকায় সে বিদ্যুৎ স্ফুলিঙ্গ লাগবে। বিদ্যুৎ স্ফুলিঙ্গ এবং 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের উপস্থিতিতে আমরা কি পাবো? 2 অণু পাবো NO, নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড তারপর আবার সাথে সাথে কি করে? সাথে সাথে এই নাইট্রিক অক্সাইড বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে আবার বিক্রিয়া করে উৎপন্ন করবে 2NO2, 2 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। আমরা কি পেয়েছিলাম আগে? নাইট্রিক অক্সাইড। এখন আমরা কি পেলাম? নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার জলের সাথে বিক্রিয়া করবে, আমরা পাবো HNO2 এবং পাবো আমরা HNO3, অর্থাৎ HNO3 আমরা জানি নাইট্রিক অ্যাসিড এবং HNO2 হলো নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে? আমরা পুরো বিষয়টা একটু দেখে নিলাম। তো এবার তোমাদের জন্য প্রশ্ন কি, যে নাইট্রোজেন আবদ্ধকরণে প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচে কোন যৌগটি উৎপন্ন হয়? নাইট্রিক অক্সাইড বায়ুমণ্ডলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের সাথে বা বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে।
নেক্সট কোশ্চেন, চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় নাইট্রোজেন। তরল নাইট্রোজেনকে আমরা ব্যবহার করি চোখের কর্নিয়া এবং বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, H2S গ্যাসকে অ্যাসিড বাষ্প মুক্ত করার জন্য আমরা ভিডিও শুরুতেই H2S গ্যাস পড়েছিলাম। তো H2S গ্যাসের মধ্যে কি কি থাকে বলেছিলাম, অশুদ্ধিগুলো কি কি থাকে, অ্যাসিড বাষ্প থাকে, হাইড্রোজেন গ্যাস থাকে এবং জলীয় বাষ্প থাকে। জলীয় বাষ্পকে কিভাবে শুষ্ক করতে হবে, হাইড্রোজেন সালফাইডে যে জলীয় বাষ্প থেকে তাকে কিভাবে আমরা মুক্ত করব এই মিশ্রণ থেকে জলীয় বাষ্পকে, তা আমরা অলরেডি পড়েছি। তার জন্য আমরা কি ব্যবহার করেছিলাম, ফসফরাস পেন্টক্সাইড। জলীয় বাষ্প যুক্ত H2S কে শুষ্ক করতে আমরা কি ব্যবহার করি, P2O5। এবার আমাদের প্রশ্ন, অ্যাসিড বাষ্প মুক্ত করার জন্য কি করব, অ্যাসিড বাষ্প মুক্ত করার জন্য আমাকে ব্যবহার করতে হবে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। সোডিয়াম হাইড্রোজেন সালফাইড খুব ভালোভাবে মনে রাখো, কি ব্যবহার করতে হবে, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। চলো আমাদের কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করি। এই অশুদ্ধি তিনটি ছিল, তিনটে আমাদের হয়ে গেছে, আরেকটি বাকি আছে, আমি বলে দিচ্ছি। আগে বলো কি কি অশুদ্ধি ছিল। আমরা ল্যাবরেটরিতে যে H2S গ্যাস আমরা প্রস্তুত করেছিলাম তাতে আমাদের কি কি অশুদ্ধি ছিল। নাম্বার 1 অশুদ্ধি আমাদের ছিল জলীয় বাষ্প, ঠিক আছে, জলীয় বাষ্প ছিল। তারপর আমাদের কি ছিল, অ্যাসিড বাষ্প। কোন অ্যাসিডের বাষ্প ছিল, সালফিউরিক অ্যাসিডের বাষ্প ছিল। অ্যাসিড বাষ্প বলতে আমরা কি বুঝবো, এখানে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড অর্থাৎ কি, H2SO4 আমাদের ছিল। তারপর আমাদের কি ছিল, 3 নাম্বার হাইড্রোজেন গ্যাস ছিল। চলো আমরা জলীয় বাষ্পকে মুক্ত করব কি দিয়ে, P2O5 ফসফরাস পেন্টক্সাইড দিয়ে। অ্যাসিড বাষ্পকে কিভাবে মুক্ত করব আমরা, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড দিয়ে। আর এই হাইড্রোজেনকে কিভাবে মুক্ত করব, শেষে যখন হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন গ্যাস যখন H2S এর সাথে মিশ্রিত অবস্থায় থাকে তখন কি করা হয়, একে কঠিন কার্বন ডাই অক্সাইড অর্থাৎ শুষ্ক বরফ, কঠিন কার্বন ডাই অক্সাইড বা শুষ্ক বরফ দিয়ে একে ঠান্ডা করা হয়। প্রচন্ড ঠান্ডা করে H2S গ্যাসটা লিকুইড হয়ে যায়, কিন্তু হাইড্রোজেন গ্যাস তখনও গ্যাস ফর্মে থাকে, ঠিক আছে। হাইড্রোজেন সালফাইড গ্যাস কি হয়ে যায়, লিকুইড হয়ে যায়, তখনও কি থাকে, তখনও এই হাইড্রোজেন গ্যাস কিন্তু গ্যাসেই থাকে। তাই হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে আর আমরা একটা লিকুইড পাবো। সেই লিকুইডটা হলো কিসের লিকুইড পাবো, আমরা H2S এর লিকুইড পাবো। তারপর এই লিকুইডটাকে আবার আমরা টেম্পারেচার দেব, টেম্পারেচার দিয়ে গ্যাসে পরিণত করব। এইভাবে আমরা হাইড্রোজেনকেও সরাতে পারি। দেখো আমি প্রতিটা প্রশ্ন তোমাদের জন্য এক্সপ্লেন করে যাচ্ছি, যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে জানাবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। যে কোনো প্রশ্ন হোক, এই কোশ্চেন্স হোক বা আদার্স যে কোনো কোশ্চেন্স হোক রিলেটেড টু তোমাদের GNM NM 2022 এন্ট্রান্স এক্সাম, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে একটি ছবি তুলে দিয়ে দাও। আমরা পুরোপুরি চেষ্টা করব তোমাদের কোশ্চেন্সগুলোকে নেওয়ার জন্য, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এই H2S গ্যাসের অ্যাসিড বাষ্প মুক্ত করার জন্য কি করব আমরা, সেটা কিন্তু আমরা নিয়ে নিলাম। তো আরেকবার রিপিট করে বলে দিচ্ছি, H2O জলীয় বাষ্প, আরেকবার রিপিট করো, জলীয় বাষ্পকে আমরা করার জন্য আমরা কি নিব, P2O5। অ্যাসিড বাষ্পকে আমরা মুক্ত করার জন্য কি নিব, NaHS অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। এবং হাইড্রোজেনকে মুক্ত করার জন্য আমরা কি করব, শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাই অক্সাইড দিয়ে এই মিশ্রণটাকে ঠান্ডা করব এবং H2S গ্যাসকে লিকুইড ফর্মে করব এবং তাতে কি হবে, তাতে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। আমাদের নেক্সট কোশ্চেন, পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ H2S গ্যাসে চালনা করলে দ্রবণের বর্ণ কি হয়। দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যদি তুমি H2S গ্যাসের যখন বিক্রিয়া করবে, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যখন তুমি H2S এর যখন বিক্রিয়া করবে, পটাশিয়াম ডাইক্রোমেটের আগে সংকেতটা দেখে নাও, K2Cr2O7। কি হলো এটা হলো পটাশিয়াম ডাইক্রোমেট। তো পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যখন তুমি H2S এর যখন বিক্রিয়া করবে তখন তোমার একটি যৌগ যে গঠিত হয়, সেই একটি যৌগ তুমি আগে মনে রাখো, আমি পুরো রাসায়নিক সমীকরণটাতে যাচ্ছি না, Cr2SO4 উৎপন্ন হয় এবং এটির বর্ণ হয়, এটি হলো ক্রোমিয়াম সালফেট। দেখো এখানে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম সালফেট কি এটি যৌগ উৎপন্ন হয়, ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয়। এবং এই ক্রোমিয়াম সালফেটের কি বর্ণ হয়, ক্রোমিয়াম সালফেটের বর্ণ হয় সবুজ বর্ণ ধারণ করে, ঠিক আছে। পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাসে চালনা করলে দ্রবণের বর্ণ কি হবে, পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে শুধুমাত্র তুমি বর্ণটা পড়বে না, এতে কি যৌগটা উৎপন্ন হবে সেই যৌগটাও তোমাকে জানতে হবে, তারপর তুমি বর্ণটা,
ঠিক আছে। পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে যদি তুমি H2S যদি ঢেলে দাও তাতে দ্রবণের বর্ণটা কি হয়ে যাবে, সবুজ বর্ণ ধারণ করবে। এবং কেন সবুজ বর্ণ ধারণ হলো, কোন যৌগের জন্য, সেটি হলো কি ক্রোমিয়াম সালফেট। ভাবো, জাস্ট ইমাজিন করো, একটা পাত্রে একটা ল্যাবরেটরির মধ্যে তুমি সেটা পটাশিয়াম ডাইক্রোমেট দিলে, তাতে H2S ঢেলে দিলে, দ্রবণটা পুরোটা কি হয়ে গেল, সবুজ হয়ে গেল। আমরা চলে যাই নেক্সট কোশ্চেন। তো আমাদের এখানে সঠিক উত্তর অপশন সি, সবুজ। অক্সিজেনের উপস্থিতিতে H2S কিভাবে জ্বলে? অক্সিজেনের উপস্থিতিতে H2S কিভাবে জ্বলে? অক্সিজেনের উপস্থিতিতে H2S জ্বলে নীল শিখা। এখানে শিখাগুলো বলেছিল কোন শিখায় জ্বলে, সেটি জ্বলে হচ্ছে কি নীল শিখায় জ্বলে। Ag কোন গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়? আমরা অলরেডি পড়েছি Ag সিলভার নাইট্রেট। Ag সিলভারের বিভিন্ন বাসনপত্র যখন দীর্ঘদিন ধরে থাকে তখন তা কালচে বর্ণের হয়ে যায়। কেন কালচে বর্ণের হয়ে যায়? কারণ বায়ুমণ্ডলে অল্প পরিমাণ H2S গ্যাস থাকে, হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে অল্প পরিমাণ। সেই হাইড্রোজেন সালফাইড সিলভারের পাত্রগুলোর সাথে বিক্রিয়া করবে এবং কালো বর্ণ উৎপন্ন করবে। আমরা জানি সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া কি উৎপন্ন হয়েছিল, আমাদের AgS উৎপন্ন হয়েছিল, অর্থাৎ কি সিলভার সালফাইড উৎপন্ন হয়েছিল। এই সিলভার সালফাইডের জন্য বর্ণের কি হয়, কালো বর্ণ ধারণ করে। তো আমাদের এখান থেকে বলেছিল প্রশ্নটা, Ag কোন গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়? Ag এই H2S বাষ্পের সাথে বিক্রিয়া করে কালো বর্ণ ধারণ করে। নেক্সট কোশ্চেন, অম্লধর্মী গ্যাস কোনটি? নিচের এই নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, অক্সিজেন আছে এবং এগুলোর মধ্যে বলেছে কোনটি অ্যাসিড ধর্মী, অম্লধর্মী। অম্লধর্মী হলো H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস। আমাদের নেক্সট কোশ্চেন, নিচের কোন বক্তব্যটি হাইড্রোজেন সালফাইড গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়? হাইড্রোজেন সালফাইড গ্যাসের ক্ষেত্রে, হাইড্রোজেন সালফাইড একটি বিষাক্ত গ্যাস, একদম সঠিক এটি, তো এটি ভুল নয়। বলছে কোনটি প্রযোজ্য হবে না সেটি আমরা খুঁজে বের করব। তো বর্ণহীন পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, তাও আমরা জানি। বাতাস অপেক্ষা ভারী গরম জলের দ্রব্য, বাতাস অপেক্ষা ভারী, অবশ্যই ভারী, যার জন্য আমরা কি করি, পরীক্ষাগারে যখন আমরা প্রস্তুত করি হাইড্রোজেন সালফাইড গ্যাস, সেই ক্ষেত্রে আমরা কি করি, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা আমরা সংগ্রহ করে থাকি। গরম জলের দ্রাব্য বলেছে, গরম জলের দ্রাব্য নয়, ঠান্ডা জলের দ্রাব্য H2S গ্যাস। তো এই ক্ষেত্রে বলেছে যে হাইড্রোজেন সালফাইড গ্যাসের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? হাইড্রোজেন সালফাইড গ্যাসের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, কারণ ডি এর যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হলো কি? পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হলো হাইড্রোজেন সালফাইড গ্যাস। হাইড্রোজেন সালফাইড গ্যাস হলো পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাস। নাইট্রোজেনে আমাদের পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21, N2 তে কি ধরনের বন্ধন আছে? N2 তে যে বন্ধন থাকে তা হলো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন থাকে নাইট্রোজেনের মধ্যে। নাইট্রোলিম ব্যবহৃত হয়, অলরেডি আমরা নাইট্রোলিম সংক্রান্ত একদম পুরো ডিসকাস করেছি। নাইট্রোলিম ব্যবহৃত হয়, জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 23, পরীক্ষাগারে প্রস্তুত নাইট্রোজেনতে অশুদ্ধি হিসেবে কি থাকে? নাইট্রোজেনের মধ্যে অশুদ্ধি হিসেবে থাকে জলীয় বাষ্প, মনে রাখতে হবে। আমরা H2S এর ক্ষেত্রে বিভিন্ন আমরা করেছি, আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা করেছি হাইড্রোজেন সালফাইড, এবার আমরা করছি নাইট্রোজেন। তো নাইট্রোজেনের মধ্যে অশুদ্ধি হিসেবে থাকে জলীয় বাষ্প। আলুর চিপসে বা বিভিন্ন সেই চিপস টাইপগুলোতে প্যাকেটের মধ্যে কোন গ্যাস ভরা থাকে? প্যাকেটের মধ্যে যে গ্যাসটি ভরা থাকে তা হলো নাইট্রোজেন গ্যাস। না, ওলিয়ামের সংকেত কি? ওলিয়ামের সংকেত হলো H2S2O7। ওলিয়ামের সংকেত কি? ওলিয়ামের সংকেত হলো H2S2O7। তার সাথে সাথে তোমাদেরকে জানতে হবে এর রাসায়নিক নাম কি। এর রাসায়নিক নাম হলো ডাইসালফিউরিক অ্যাসিড। এর রাসায়নিক নাম কি? ডাইসালফিউরিক অ্যাসিড। বা তুমি এটাকে বলতে পারো, অর দিয়ে আরো একটা নাম বলতে পারো, সেটি হলো পাইরোসালফিউরিক অ্যাসিড। পাইরোসালফিউরিক অ্যাসিডও তুমি বলতে পারো, ঠিক আছে। তো দেখো, ওলিয়ামের সংকেত, এই কোশ্চেনটা খুব একটা কমন হয়ে যায়, বরং আমরা এই আমাদের এন্ট্রান্স পরীক্ষার জন্য একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আমরা বলতে পারি যে H2S এর রাসায়নিক নামটা কি, তাই না? H2S2O7 এর রাসায়নিক নাম কি? ডাইসালফিউরিক অ্যাসিড। বা ডাইসালফিউরিক অ্যাসিড এর সংকেত কি? H2S2O7।
আমাদের নেক্সট কোশ্চেন, নিচের ক্ষেত্রে কোন বক্তব্যটি নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়? নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে কি ভুল দেওয়া আছে চলো আমরা দেখি। এর পারমাণবিক সংখ্যা 7, একদম ঠিক আছে। এটি একটি বর্ণহীন, গন্ধহীন, স্বাধীন গ্যাস, একদম ঠিক আছে। বায়ু অপেক্ষা সামান্য ভারী, বায়ু অপেক্ষা সামান্য ভারী। দেখো এটি থেকে নাইট্রোলিয়াম প্রস্তুত করা হয়, এটি তো একদম ঠিক আছে, আমরা একটু আগে পড়লাম নাইট্রোজেন থেকে নাইট্রোলিয়াম প্রস্তুত করা হয়। এবার বিষয় হলো বায়ু অপেক্ষা সামান্য ভারী নয়, বায়ু অপেক্ষা সামান্য হালকা নাইট্রোজেন গ্যাস, তাই না? বায়ু অপেক্ষা সামান্য হালকা নাইট্রোজেন গ্যাস। তো আমাদের এখানে কোন প্রশ্নটা ছিল, কোনটি প্রযোজ্য হবে না নিজের স্টেটমেন্টগুলোর মধ্যে? তো অপশন সিটা স্টেটমেন্টটা প্রযোজ্য হবে না আমার এক্ষেত্রে। এখানে কি হবে, আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি। আমাদের নেক্সট কোশ্চেন 27 নম্বর প্রশ্ন, সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করতে কোন অনুঘটকের প্রয়োজন হবে? আমরা সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করতে গেলে তোমাকে যে অনুঘটক নিতে হবে তা তোমাকে হয় নিতে হবে প্ল্যাটিনাম নিতে হবে, না হয় তোমাকে নিতে হবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, ভ্যানাডিয়াম, অর তোমাকে নিতে পারো ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড নিতে পারো। তো ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এর সংকেত কি? V2O5। ফসফরাস পেন্টক্সাইড P2O5 নয়, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5। তো সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করতে গেলে তোমাকে কি অনুঘটক নিতে হবে? অনুঘটক তোমাকে নিতে হবে, হয় তোমাকে নিতে হবে প্ল্যাটিনাম, না হলে তোমাকে নিতে হবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। নেক্সট কোশ্চেন চলো আমরা তারপরে যাই। লাব্লাঙ্ক পদ্ধতিতে কি কোন গ্যাস প্রস্তুত করা? আগে চলো লাব্লাঙ্ক পদ্ধতিটা আমরা দেখি, ঠিক আছে? লাব্লাঙ্ক আগে পদ্ধতিটা দেখব। লাব্লাঙ্ক পদ্ধতিতে বলা হয় যে সাধারণ লবণের সাথে যদি তুমি অ্যাসিড মিশিয়ে দাও, খাবারের লবণ সাধারণ লবণের সাথে যদি তুমি H2SO4 যদি মিশিয়ে দাও, তখন সেক্ষেত্রে যেটি উৎপন্ন হয়, এখানকার হাইড্রোজেন এবং এখানকার ক্লোরিন পরস্পরের সাথে বিক্রিয়া করে এই Cl উৎপন্ন করবে এবং উৎপন্ন করবে Na2SO4 উৎপন্ন করবে, Na2SO4 উৎপন্ন করবে, সোডিয়াম সালফাইড উৎপন্ন করবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। তো অবভিয়াসলি আমরা বুঝে গেলাম যে এখানে NaCl, সোডিয়াম ক্লোরাইড এবং H2SO4 লঘু সালফিউরিক অ্যাসিড গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? উৎপন্ন করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস উৎপন্ন করবে। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবং লাব্লাঙ্ক পদ্ধতিতে টেম্পারেচার কত নেওয়া হয়? টেম্পারেচার নেওয়া হয় 600 ডিগ্রি সেন্টিগ্রেড নেওয়া হয়, 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নেওয়া হয়। চলো আমরা নেক্সট কোশ্চেন যাই আমাদের। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদনে, অসওয়াল্ড পদ্ধতিগুলো মনে রাখতে হবে। লাব্লাঙ্ক পদ্ধতিতে আমরা কি করলাম? HCl করলাম। লাব্লাঙ্ক পদ্ধতিতে আমরা কি করলাম? HCl করলাম। গতকালকে হ্যাবার পদ্ধতিতে আমরা কি করলাম? অ্যামোনিয়া করলাম। আজ অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছি। নাইট্রিক অ্যাসিড কি অসওয়াল্ড পদ্ধতিতে করা যায়। অসওয়াল্ড পদ্ধতিতে কোন গ্যাস ব্যবহার করা, কোন অ্যাসিড উৎপন্ন করতে পারি আমরা? নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? HNO3। তো নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদনে কোন অনুঘটকটি ব্যবহার করা হয়? এক্ষেত্রে আমরা কোন অনুঘটক ব্যবহার করব? অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদনে আমরা ব্যবহার করে থাকি প্ল্যাটিনাম এবং রেডিয়াম। 10% রেডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তার জালির মধ্য দিয়ে এই বিক্রিয়াটি করা হয়। অর্থাৎ অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদনের ক্ষেত্রে আমরা কি করি? আমরা যে অনুঘটকটি ব্যবহার করি সেটি হলো 10% রেডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তার জালি। নেক্সট কোশ্চেন আমাদের একটি শক্তিশালী বিজারক পদার্থ হলো H2S। হাইড্রোজেন সালফাইড গ্যাস একটি শক্তিশালী বিজারক পদার্থ। আজকে আমাদের এই 30টি প্রশ্ন এখানেই শেষ। এবং অবশ্যই তোমরা কি করবে? ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে গিয়ে একটি এক্সাম লিংক থাকবে, সেই এক্সাম লিংক করলে এই 30টি প্রশ্নে একটি মক টেস্ট, একটা অনলাইন এক্সাম খুলে যাবে। অবশ্যই এই এক্সামটি দাও এবং শেষ পর্যন্ত যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেকটা ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি থেকে তুমি কিছু হলেও শিখতে পেরেছো। আর যদি এই ভিডিওটি থেকে তুমি কিছু হলেও শিখতে পারো, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। তবে চলো আজকে এখানে আমাদের ক্লাসটিকে শেষ করছি। আবার দেখা হচ্ছে কি আগামীকাল আরো একটি নতুন একটি টপিক নিয়ে। এবং তোমরা তোমাদের কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার বা কোনো একটা পার্টিকুলার টপিকে যদি কোনো সমস্যা যদি থেকে থাকে, অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপের মধ্যে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ।